হাসিনার শাসনামলে পুলিশ বাহিনীকে একটি অনুগত পেটোয়া বাহিনীতে রূপান্তরের যে সুগভীর ও কুৎসিত নীল নকশা বাস্তবায়িত হয়েছিল তার স্বরূপ উন্মোচিত হওয়ায় এখন খোদ বাহিনীর অভ্যন্তরেই শুরু হয়েছে চরম অস্থিরতা আর চাকরি হারানোর আতঙ্ক। বিগত 17 বছরে রাজনৈতিক আদর্শের মোড়কে এবং লীগ পরিচয়ে যারা নিয়ম নীতির তোয়াক্কা না করে পুলিশের পবিত্র উর্দিগায়ে জড়িয়েছিল, আজ তাদের কপালে ঘুর অনামিষার কালো মেঘ ঘনীভূত হচ্ছে। জনস্বার্থ রক্ষা নয়, বরং বিরোধী মতের কণ্ঠরোধ এবং একদলীয় শাসন ব্যবস্থাকে দীর্ঘস্থায়ী করতে তৎকালীন সরকার যে নজিরবিহীন জালিয়াতি ও প্রাতিষ্ঠানিক দুর্নীতির আশ্রয় নিয়েছিল, তার খেসারত এখন দিতে হচ্ছে সেই তথাকথিত শিয়ানা পুলিশ কর্মকর্তাদের। সাধারণ জনগণের ট্যাক্সের টাকায় বেতন ভাতা ভোগ করে উল্টো তাদের উপরই হায়নার মতো ঝাঁপিয়ে পড়া এই ছদ্মবেশী ক্যাডারদের বিদায় ঘণ্টা এখন প্রবল বেগে বাজতে শুরু করেছে। এই জঘন্য অনিয়মের কারিগর হিসেবে যার নাম সবচেয়ে উচ্চকিতভাবে উচ্চারিত হচ্ছে, তিনি হলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। তার নেতৃত্বে গড়ে ওঠা একটি শক্তিশালী সিন্ডিকেট পুলিশ নিয়োগ ব্যবস্থাকে রীতিমতো একটি বাণিজ্য পণ্যে পরিণত করেছিল। তাদের মূল লক্ষ্য ছিল দেশের সুনির্দিষ্ট কয়েকটি জেলা, বিশেষ করে গোপালগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, বাগেরহাট ও খুলনা থেকে যে কোনো উপায়ে দলীয় অনুসারীদের বাহিনীতে প্রবেশ ঘটানো। কিন্তু এই আঞ্চলিক মেরুকরণের পথে যখন আইনি বাধা ও কোটা পদ্ধতির সীমাবদ্ধতা দেখা দিল, তখন তারা উদ্ভাবন করল এক অবিশ্বাস্য সঠতাপূর্ণ কৌশল। ঢাকা বা অন্যান্য জেলার বাসিন্দা হওয়া সত্ত্বেও দলীয় ক্যাডারদের নামে ওই নির্দিষ্ট জেলাগুলোতে জমি কিনে দিয়ে রাতারাতি ভুয়া স্থায়ী ঠিকানা তৈরি করা হলো। জাল দলিল আর ভুয়া নাগরিক সনদের মাধ্যমে এই বহিরাগত ক্যাডাররা সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হিসেবে নিজেদের পরিচয় নথিভুক্ত করল, যা ছিল সরাসরি রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা। আরও অবাক করা বিষয় হলো, চাকরি যখন পাকাপোক্ত হয়ে যেত তখন সেই জমিগুলো আবার তড়িঘড়ি করে বিক্রি করে দেওয়া হতো। অর্থাৎ সাপও মরে গেল, আবার লাঠিও ভাঙল না। দলীয় পরিচয়ও টিকলো, আবার বিনিয়োগ করা অর্থও সুদে আসলে পকেটে ফিরে এলো। হাবিবুরের এই সিন্ডিকেট কেবল রাজনৈতিক প্রভাবই বাড়ায়নি, বরং নিয়োগের নামে শত শত কোটি টাকার বাণিজ্য করে দুর্নীতির এক নতুন মহাকাব্য রচনা করেছিল। পরিসংখ্যানে তাকালে যে কেউ আটকে উঠবেন। গত 15 বছরে পুলিশ বাহিনীতে নিয়োগ পাওয়া প্রায় 45,000 সদস্যদের মধ্যে 9,500 নিয়োগের ভিত্তি ছিল নিছক জালিয়াতি। এর মধ্যে 1500 উপপরিদর্শক, এসআই এবং 8,000-এর বেশি কনস্টেবল রয়েছে যাদের নিয়োগ প্রক্রিয়া ছিল সম্পূর্ণরূপে কুলুষিত। বিশেষ করে ধামরাই উপজেলার ঘটনাটি একটি জলজ্যান্ত প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে, যেখানে 2011 থেকে 2013 সালের মধ্যে অন্য জেলার মানুষকে ভুয়া ঠিকানা ব্যবহার করিয়ে 1000 জনকে কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হয়েছিল। যোগ্য ও মেধাবী প্রার্থীরা যখন ধারে ধারে ঘুরেও একটি কর্মসংস্থানের সুযোগ পাচ্ছিল না, তখন এই জালিয়াতি চক্রটি প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে অযোগ্যদের বাহিনীতে ঢুকিয়ে দিচ্ছিল। জেলা কোটার যে আইনি অবকাঠামো রয়েছে তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গোপালগঞ্জ ও বৃহত্তর ফরিদপুর অঞ্চল থেকে নির্ধারিত কোটার 3 গুণেরও বেশি সদস্য নিয়োগ দেওয়া হয়েছিল। হিসেব বলছে শুধু ফরিদপুর থেকে 10,000, কিশোরগঞ্জ থেকে 7,000 এবং গোপালগঞ্জ থেকে 8,000 পুলিশ সদস্য নেওয়া হয়েছে, যা ছিল দেশের অন্যান্য জেলার সাধারণ মানুষের হক কেড়ে নেওয়ার শামিল। এসআই নিয়োগের ক্ষেত্রেও এই চরম বৈষম্য লক্ষ্য করা গেছে। যেখানে গোপালগঞ্জের জন্য মাত্র 1% কম কোটা বরাদ্দ ছিল, সেখানে জোরপূর্বক প্রায় 4%, অর্থাৎ 232 জনকে নিয়োগ দেওয়া হয়েছিল। একইভাবে মাদারীপুর ও ফরিদপুরের কোটাও কয়েক গুণ বৃদ্ধি করে নিজেদের আধিপত্য বজায় রাখা হয়েছিল। এর বাইরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সংশ্লিষ্ট 665 জনকে সরাসরি ক্যাডার ভিত্তিক কোটায় গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছিল, যাদের একমাত্র যোগ্যতা ছিল দলীয় আনুগত্য। 2014 সালের বিতর্কিত নির্বাচনের আগে তড়িঘড়ি করে এদের মাঠে নামানোর জন্য প্রশিক্ষণ সময়সীমাও 2 বছর থেকে কমিয়ে 1 বছরে নামিয়ে আনা হয়েছিল এবং লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের আগেই মৌখিক পরীক্ষার তোয়াক্কা না করেই চূড়ান্ত ভেরিফিকেশন সম্পন্ন করা হয়েছিল। এই ছদ্মবেশী পুলিশ বাহিনীর আসল রূপ দেশবাসী দেখেছে 2024 সালের জুলাইয়ের গণ অভ্যুত্থানে। ছাত্র জনতা যখন তাদের মৌলিক অধিকার এবং ন্যায়ের দাবিতে রাস্তায় নেমেছিল, তখন এই দলীয় ক্যাডাররা পুলিশের উর্দি পরে সাধারণ মানুষের উপর বর্বরোচিত আক্রোশ ঝাঁপিয়ে পড়েছিল। তাদের ছোড়া গুলিতে ঝরে গেছে শত শত তাজা প্রাণ। রাজপথ রজ্জিত হয়েছে তরুণদের রক্তে। হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য তারা যে উন্মুক্ততা প্রদর্শন করেছিল তা ছিল পেশাদারিত্বের চরম অবমাননা। কিন্তু ইতিহাসের অমোঘ নিয়মে আজ পরিস্থিতি পাল্টে গেছে। ছাত্র জনতার অদম্য সাহসের মুখে তাদের সেই দুর্গ বালির বাঁধের মতো ধসে পড়েছে।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এই দুর্নীতিগ্রস্তদের শিকড় উপড়ে ফেলতে বদ্ধপরিকর হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে সালাউদ্দিন আহমেদ দায়িত্ব নেওয়ার পরপরই এই বিশাল জালিয়াতির নিয়োগগুলো পূর্ণ মূল্যায়নের কড়া নির্দেশ দিয়েছেন। যারা ভুয়া ঠিকানা, জাল দলিল এবং দলীয় প্রভাবে পুলিশে ঢুকে জনগণের উপর জুলুম চালিয়েছে তাদের শনাক্ত করে দ্রুততম সময়ের মধ্যে বরখাস্ত ও আইনি প্রক্রিয়ার মুখোমুখি করার কাজ শুরু হয়েছে। মূলত এই তথাকথিত পুলিশ কর্মকর্তারা নিজেদের রক্ষক ভাবার বদলে শোষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, যার ফলে পুরো বাহিনীর ভাবমূর্তি আন্তর্জাতিক পরিমণ্ডলেও ধুলোয় মিশে গেছে। এখন সময় এসেছে প্রতিটি নিয়োগ ফাইল পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখার, যেখানে আঙুলের ছাপ থেকে শুরু করে পৈতৃক ভিটার সত্যতাও যাচাই করা হবে। অতীতে যারা টাকার বিনিময়ে রাজনৈতিক প্রভাবে গোয়েন্দা রিপোর্ট বা ভেরিফিকেশন পরিবর্তন করেছিল, সেই সব অসাধু কর্মকর্তাদের জালের আওতায়ও যেন আনা হচ্ছে। এটি কেবল একটি প্রশাসনিক শুদ্ধি অভিযান নয়, বরং দেশের বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনার একটি মহৎ উদ্যোগ। যারা মেধা থাকা সত্ত্বেও রাজনৈতিক বৈষম্যের কারণে বঞ্চিত হয়েছিল, তাদের সেই হাহাকার আজ এই জালিয়াতদের পতনের মধ্য দিয়ে কিছুটা হলেও উপশম হবে। দুর্নীতি আর স্বজনপ্রীতির যে বিষবৃক্ষ গত ১.৫ দশকে শাখা প্রশাখা বিস্তার করেছিল, তা উপড়ে ফেলার এখনই শ্রেষ্ঠ সময়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সেলের মাধ্যমে প্রতিটি এসআই ও কনস্টেবলের অতীত কর্মকাণ্ড এবং নিয়োগের সময়কার নথিপত্র পুনঃতদন্ত করা হচ্ছে। বিশেষ করে যারা গোপালগঞ্জ বা মাদারীপুরের ভুয়া ঠিকানা ব্যবহার করেছে, তাদের পৈতৃক গ্রামের তথ্য এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের তথ্য যাচাই করে সত্যতা বের করে আনা হচ্ছে। এই কঠোর পদক্ষেপের ফলে একদিকে যেমন বাহিনীতে শৃঙ্খলা ফিরবে, অন্যদিকে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল যেন পুলিশকে নিজেদের ব্যক্তিগত লাঠিয়াল হিসেবে ব্যবহার করার সাহস না পায়, সেই বার্তায় পৌঁছে দেওয়া হচ্ছে। পুলিশের মতো একটি সংবেদনশীল বাহিনীকে কলঙ্কমুক্ত করতে এবং জনগণের হারানো আস্থা ফিরিয়ে আনতে এই শোধন প্রক্রিয়া এখন সময়ের দাবি। দীর্ঘদিনের অন্যায় আর শোষণের যে পাহাড় আওয়ামী লীগ সরকার গড়ে তুলেছিল, তার ভিত্তি আজ নড়বড়ে হয়ে গেছে এবং এই ৯,৫০০ ভুয়া পুলিশের বিদায় কেবল সময়ের ব্যাপার মাত্র। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পবিত্রতা রক্ষায় এবং অপরাধীদের শাস্তি নিশ্চিতে বর্তমান প্রশাসনের এই অনমনীয় অবস্থান সাধারণ মানুষের মনে নতুন করে আশার সঞ্চার করছে, যা ভবিষ্যতে ক্ষমতার অপব্যবহার রোধে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। এই শুদ্ধি অভিযানের সাফল্যই নির্ধারণ করবে আগামীর বাংলাদেশ কতটা নিরাপদ এবং বৈষম্যহীন হবে, যেখানে আইনের শাসন হবে সবার জন্য সমান এবং পোশাকধারী কোনো ক্যাডার সাধারণ মানুষের বুকে গুলি চালানোর সাহস পাবে না। প্রিয় দর্শক, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তাদের নিয়ে নানান সমালোচনা এবং নানান রকম আলোচনা হচ্ছে, যেগুলো বেশ বিতর্কিতও। কিন্তু প্রশাসন বর্তমানে যে কাজটি হাতে নিয়েছে, বিএনপি সরকার যে কাজটি করতে যাচ্ছে, যে ৯,০০০ ভুয়া পুলিশ সদস্যকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে, শেখ হাসিনা সরকার যাদেরকে লাঠিয়াল বানিয়েছিল, শেখ হাসিনা সরকার যাদের দলীয়করণ করেছিল, তাদের উপযুক্ত একটা শাস্তি নিশ্চিতে বর্তমান বিএনপি সরকার যে ভূমিকা রাখছে, তা আপনার কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।